সকল দিবসের শুভেচ্ছা। শুরু করছি বাংলাভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ শনিবার 12 চৈত্র 1428 বঙ্গাব্দ, 26 মার্চ 2022 খ্রিস্টাব্দ। গোয়াইনঘাটে নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হলো দুই বোন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মরজাদপুর গ্রামের ডোবার পানিতে পড়ে আপন খালাতো দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন গোয়াইনঘাট উপজেলার ডোবাড়ি ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের শিশুকন্যা তানজিনা এবং একই ইউনিয়নের গোশ গ্রামের আলিম উদ্দিনের শিশুকন্যা তাবাসসুম। পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া হেলাল জানান, 24 মার্চ বৃহস্পতিবার ডৌবাড়ি ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের স্ত্রী শিশুকন্যা তানজিনা এবং একই ইউনিয়নের গোশ গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী শিশুকন্যা তাবাসসুমকে নিয়ে মরজাদপুর গ্রামে তাদের পিতার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলের দিকে তানজিনা ও তাবাসসুম মেহেদি পরিধান করে। ধারণা করা হচ্ছে ওই দুই শিশু বিকাল 3:30টার দিকে নানা আহমদ আলীর বাড়ির সন্নিকটে একটি গর্তে মেহেদিযুক্ত হাত পরিষ্কার করতে এসে পানিতে পড়ে মৃত্যুবরণ করে। মৃত ওই দুই শিশুর কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ KM নজরুল ইসলাম ঘটনাস্থলে একটি পুলিশ টিম প্রেরণ করেন। এদিকে কোমলমতি দুই শিশু কন্যার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া হেলাল, ইউনিয়ন পরিষদের সদস্য আলিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 60 বছরের রেকর্ড ডায়রিয়া রোগী, 2 দিনে ICDDRBতে ভর্তি 2500। হঠাৎ করেই গরমের কারণে রাজধানী সহ পার্শ্ববর্তী কিছু এলাকায় ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। এই অবস্থায় গত কয়েকদিনে রাজধানীর মহাকালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRBতে হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসা নিয়েছেন। গতকাল শুক্রবার ICDDRB এক বিবৃতিতে জানায়, 2 দিনেই হাসপাতালটিতে 2409 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। 24 মার্চ রাত পর্যন্ত 1176 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হন। এর আগের দিনও 23 মার্চ রাত পর্যন্ত 1233 জন রোগী ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ি, সায়দাবাদ, শনিরাখড়া, মোহাম্মদপুর, টঙ্গী ও উত্তরা থেকে ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি আসছে। এর আগে 23 মার্চ হাসপাতালটির মিডিয়া বিভাগ সূত্র জানিয়েছিল, গত 7 দিনে 8152 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক 1200 থেকে 1300 রোগী ডায়রিয়া রোগে হাসপাতালে আসছেন, যাদের অধিকাংশকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে। ফলে হাসপাতালটির 60 বছরের দৈনিক ভর্তি রোগীর রেকর্ড ছাড়িয়েছে। হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ার কারণ প্রসঙ্গে ICDDRBর প্রধান ডাক্তার বাহারুল আলম বলেন, শীত আর গরমের শুরুতে বছরে 2 বার ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সাধারণত বাড়ে। সাধারণত মার্চের শেষ সপ্তাহে রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহে রোগী চূড়ান্তভাবে বাড়ে, কিন্তু এবছর ব্যতিক্রম দেখা যাচ্ছে। রোগী বাড়লে সর্বোচ্চ 1000-এর মতো হয়, কিন্তু এবার গরমের শুরুতেই 1000 ছাড়িয়ে গেছে প্রতিদিনের রোগীর সংখ্যা। কানাইঘাটে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, আটক 1। সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙাবাড়ি ইউনিয়নের আকতালু গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষ এক যুবককে। নিহত আকতালু গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে, 4 সন্তানের জনক শাহেদ আহমদ। বৃহস্পতিবার 24 মার্চ রাত 8:30টার দিকে উপজেলার ঝিঙাবাড়ি ইউনিয়নের আকতালু গ্রামে এই ঘটনাটি ঘটে। 4 জনকে গুরুতর আহত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে সিলেট MAJ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আকতালু গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না হতে পারে, এজন্য আকতালু গ্রাম সহ আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানার অফিসার ইনচার্জ চাদুল ইসলাম PPM এলাকায় যান এবং নির্মমভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে আব্দুল মন্নান নামে একজনকে আটক করে পুলিশ।
শুক্রবার সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের এডিশনাল পুলিশ সুপার শাহরিয়ার আলম, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার ওসি তাজুল ইসলাম পিপিএম সহ সিলেট পিবিআই এর একটি টিম। এছাড়া র্যাব 9 এর একদল কর্মকর্তা বৃহস্পতিবার রাতে এলাকায় অবস্থান করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে একতালু গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন রশিদ এবং মাওলানা জসিমউদ্দিন গোষ্ঠীর লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই গোষ্ঠীর লোকজনদের মধ্যে বিরোধের জের ধরে গত বছর বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা সহ মামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। পাল্টাপাল্টি হামলার ভয়ে উভয় গোষ্ঠীর লোকজন গ্রামে সবসময় আতঙ্কের মধ্যে বসবাস করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হারুন রশিদ গোষ্ঠীর আকতালু গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র শাহেদ আহমদ, তার ভাই মোস্তাক আহমদ, সোহেল আহমদ, সুলতান আহমদ ও তাদের চাচা আনসার আলী একসাথে বাড়ির অদূরে অবস্থিত স্থানীয় সীমারে বাজারে কেনাকাটা করতে যান। কেনাকাটা করে রাত 8:30টার দিকে একসাথে তারা বাড়ি ফেরার পথে পথিমধ্যে গ্রামের 5 পীর জামে মসজিদের পশ্চিম রাস্তার কাছে আসা মাত্রই গ্রামের উপর অপর গোষ্ঠীর মাওলানা জসিমউদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে 4টি গ্রুপে বিভক্ত হয়ে 4 সহোদর সহ তাদের চাচার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ছেলেদেরকে নিরাপদে প্রতিদিনের মতো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাদের মা হাসনা খাতুন মসজিদের পাশে একটি বাড়ির রাস্তায় অপেক্ষা করছিলেন। বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারে হামলাকারীরা উপর্যুপরিভাবে ধারালো অস্ত্র নিয়ে শাহেদ, মোস্তাক, সুলতান ও সোহেল এবং তাদের চাচা আনসার আলীর উপর হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকলে হামলাকারীদের হাত থেকে ছেলেকে রক্ষা করার জন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়েন মা। তারপরও তাকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে হামলাকারীরা জখম করে। এ সময় মায়ের চোখের সামনে ছেলে শাহেদ আহমেদের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ঘটনাস্থলেই নির্মমভাবে হত্যা করে হত্যাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তারও অপর 3 ভাই সহ চাচাকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে সিওমেক হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে সোহেল আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের মা হাসনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, তার চোখের সামনে গ্রামের মৌলভী জসিমউদ্দিন ও কামাল উদ্দিন, আতাবউদ্দিন, হেলাল, আব্দুল মান্নান, নিজাম, আফলাল সহ 35 থেকে 40 জন ধারালো অস্ত্রধারী তার ছেলেকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে থানার ওসি তাজুল ইসলাম পিপিএম এর সাথে কথা হলে তিনি বলেন, গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। হবিগঞ্জে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি। হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর শিল্পনগরী এলাকায় একটি গুদামে দফায় দফায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এতে করে ওই গুদাম ব্যবসা প্রতিষ্ঠানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার। শুক্রবার ভোর রাতে উমেদনগর শিল্পনগরী এলাকার মেসার্স খোয়াই কর্নারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3 ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেখ মনিরুজ্জামান জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান খোয়াই কর্নারের পেছন দিক থেকে ভোরে হঠাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই সময় তীব্র বাতাস থাকায় কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একে একে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু ততক্ষণে গুদামে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গুদামটিতে বিভিন্ন কোম্পানির তেল, বিস্কুট, চানাচুর সহ নানান ধরনের মালামাল সংরক্ষিত ছিল বলেও তিনি জানান। এদিকে শুক্রবার দুপুরে আবারও ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এই সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আবারও ফায়ার সার্ভিসের দলকে খবর দিলে প্রায় আধা ঘন্টার চেষ্টায় তারা আবারও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সরেজমিনে গিয়ে দেখা যায় আগুনে ওই গুদামের সকল মালামাল পুড়ে গেছে। চারদিক থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া উঠছে। বহাল থাকছে হারিস চৌধুরীর রেড নোটিশ। পরিবারের পক্ষ থেকে মৃত্যু নিশ্চিত করা হলেও পলাতক দেখিয়ে হারিস চৌধুরীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ বহাল রাখছে বাংলাদেশ পুলিশের সদর দফতর। মাহমুদুর রহমানই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী কিনা তাও নিশ্চিত হতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা। তবে সাভারে মাহমুদুর রহমান নামে দাফল হওয়া লাশটি হারিস চৌধুরীর নাকি তার ছোট ভাই সেলিম চৌধুরীর, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি কর্মকর্তারা বলছেন, হারিস চৌধুরীর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে যদি আদালত কোনো আদেশ দেয় তবেই তারা ডিএনএ পরীক্ষার জন্য লাশ কবর থেকে তুলবেন। ডিএনএ পরীক্ষার জন্য 2টি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এর মধ্যে সিলেটের কানাইঘাটে দাফন হওয়া হারিস চৌধুরীর ছোট ভাই সেলিম চৌধুরীর এবং সাভারের বিরুলিয়ায় মাহমুদুর রহমান নামে দাফন হওয়া লাশের নমুনা নিয়ে পরীক্ষা করে ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। চোদ্দ বছর ধরে এই নোটিশ ঝুললেও তার অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না বা তাকে গ্রেফতার করা যায়নি। গতকাল ইন্টারপোলের ওয়েবসাইটে গিয়ে জানা যায়, বিভিন্ন অপরাধে পলাতক বাংলাদেশের রেড নোটিশধারী 63 জনের তালিকায় ছবিসহ হারিস চৌধুরীর নাম 16 নম্বরে রয়েছে। সেখানে তার নাম লেখা রয়েছে চৌধুরী আব্দুল হারিস। এতে তার জন্ম তারিখ, জন্মস্থান, জাতীয়তা, উচ্চতা, ওজন, চুল ও চোখের রং সহ শারীরিক বিবরণ রয়েছে। রেড নোটিসে তার বিরুদ্ধে আওয়ামী লীগের 21 আগস্টের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হত্যাকাণ্ডের কথা উল্লেখ রয়েছে। আজ থেকে ফের অনলাইনে ট্রেনের টিকিট। 5 দিন বন্ধ থাকার পর আজ শনিবার 26 মার্চ থেকে অনলাইনে আবারও ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। নতুন করে টিকিট কাটতে হলে আগের মতো অ্যাপে নয়, টিকিট কাটতে হবে ওয়েবসাইট থেকে। সেজন্য অনলাইনে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে কাটা যাবে ট্রেনের টিকিট। অবশ্য শুক্রবার 25 মার্চ বিকেল থেকে কাউন্টারে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা টিকিট বিক্রি শুরু হয়েছে বলে রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর আজ থেকে শুরু হবে অনলাইনে টিকিট বিক্রি। অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব দীর্ঘদিন ধরেই ছিল সিএনএসবিডি নামের একটি প্রতিষ্ঠানের উপর। সম্প্রতি রেল কর্তৃপক্ষ সহজ.কমকে নতুন করে টিকিট বিক্রির দায়িত্ব দেয়। সহজ.কমকে কাজ বুঝে নেওয়ার সুযোগ দিতে রেল কর্তৃপক্ষ 20 থেকে 25 মার্চ পর্যন্ত অনলাইন টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। অনলাইনে টিকিট পেতে হলে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট করতে হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, 1971 সালের গণহত্যার জন্য পাকিস্তানের এখনো ক্ষমা না চাওয়া অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত। আজ শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত ছিলেন। 71-এর মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা না চাওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। আমি সবসময় বলি, পাকিস্তানিদের লজ্জা পাওয়া উচিত। তৎকালীন সময়ে পাকিস্তানের মিলিটারি যোদ্ধারা এত বড় অপকর্ম ও গণহত্যা করেছে। এমনকি পাকিস্তান সরকারের প্রতিবেদনে বলা হয়েছে এরা অতিরিক্ত নির্যাতন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা দেশি বিদেশি সব মানবিক আইন লঙ্ঘন করেছে। পাকিস্তানের সরকারের তাদের শাস্তি দেওয়া উচিত। পাকিস্তান সরকারের ক্ষমা চাওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমার বিশ্বাস পাকিস্তানের তরুণ প্রজন্ম ক্ষমা চাওয়ার জন্য এগিয়ে আসবে। পাকিস্তানের নিজেদের যদি এটা উপলব্ধি না হয় তাহলে আরও অপকর্ম করার আশঙ্কা আছে। সেই কারণে এই দিনে আশা করি পাকিস্তান জাতীয়ভাবে আমাদের কাছে দুঃখ প্রকাশ করবে। তারা ওয়াদা করেছিল 195 জন যুদ্ধাপরাধীকে তারা শাস্তি দেবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 25শে মার্চ গণহত্যাকে আমরা নিজের দেশে আগে স্বীকৃতি দিয়েছি, তবে জাতিসংঘে গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। রুয়ান্ডা, আর্মেনিয়া, কম্বোডিয়াও আবেদন জানিয়েছিল। সে পরিপ্রেক্ষিতে 9 ডিসেম্বর আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি অনুযায়ী সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মরণে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাব্বির আহমেদ চৌধুরী, সচিব মাশফি বিনতে শামস, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহবাগে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা। রাজধানীর শাহবাগে লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, যে ব্যক্তি লাঠি দিয়ে পিটিয়েছেন তিনি মাদকাসক্ত ছিলেন, আর যিনি মারা গেছেন তিনিও মাদকাসক্ত ছিলেন।
আজ শনিবার সকাল 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাসুদ। এই ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক সেলিম শাহরিয়ার প্রথম গণমাধ্যমকে বলেন, দুইজনই ভাসমান মাদকাসক্ত। তারা রাস্তার পাশে বসে মাদক সেবন করেন, রাস্তার পাশেই ভাসমান অবস্থায় থাকেন। ধারণা করা হচ্ছে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত মাসুদের বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা শাহরিয়ার আরও বলেন, তার কোনো স্বজনও পাওয়া যায়নি। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের সঙ্গে মাসুদের আঙুলের ছাপ মিলিয়ে বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। রুবলে গ্যাস বিক্রি করতে চান পুতিন, ম্যাক্রো বললেন অযৌক্তিক। অবন্ধু দেশের কাছে রুশ মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো পুতিনের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ম্যাক্রো বলেন, রুবলে গ্যাস কেনার কোনো যৌক্তিকতা নেই। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেন, সবকিছু স্পষ্ট। ইউরোপের অঞ্চলে ইউরো দিয়ে লেনদেন হবে। নতুন করে অন্য কোনো দাবি পূরণ করা সম্ভব নয়। ইউক্রেনে হামলার পর কোনো দেশ বন্ধু আর কোনো দেশ বন্ধু নয় এমন তালিকা করেছে রাশিয়া। এ তালিকায় মূলত রাশিয়ার আক্রমণের বিরোধিতাকারীদের রাখা হয়েছে। রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বন্ধু নয় এমন রাষ্ট্রের প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এখন থেকে পর্যালোচনা করবে দেশটির একটি কমিশন। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনায় বলেছে, এসব দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাশিয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে হলে রুবলে অর্থ পরিশোধ করতে হবে। এজন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো মুদ্রা দিয়ে রুবলের সমপরিমাণ অর্থ জমা করতে হবে। ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর। এমন পরিস্থিতিতে পুতিনের পক্ষ থেকে গ্যাস রুবলে বিক্রির ঘোষণা দেওয়া হয়। ইউক্রেনের হাসপাতালে হামলার সংখ্যা বাড়ছে, সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানে গেল এক মাসে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের লক্ষ্য করে অন্তত 70টি পৃথক হামলা চালানো হয়েছে। দিন দিন এই হামলার সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, স্বাস্থ্যসেবা লক্ষ্য করে হামলা চালানো আধুনিক যুদ্ধের একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ইউক্রেনে স্বাস্থ্যসেবা লক্ষ্য করে চালানো হামলায় 71 জন মারা গেছে, আহত হয়েছে আরও 37 জন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আওতাধীন সংস্থাটি। WHOর ইউক্রেন প্রতিনিধি বলেছেন, স্বাস্থ্যসেবা চিকিৎসক ও নার্সদের জন্য নিরাপদ জায়গা হওয়া উচিত। রোগীদের জন্য থাকা উচিত নিরাপদ চিকিৎসা ব্যবস্থা। যা ঘটছে তা কোনোভাবেই ঘটা উচিত নয়। জেলেনস্কিকে হত্যায় ভাড়াটে সেনা পাঠিয়েছিল রাশিয়া, দাবি ইউক্রেনের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী ডেনিস সিমহালকে হত্যায় কুখ্যাত ভাড়াটে সেনারা ষড়যন্ত্র করছিল, কিন্তু সেই ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে। খবর CNN-এর। মার্কিন লুবোকিভস্কি নামে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তারা আমাদের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। রাশিয়ার লক্ষ্য ছিল এটা এবং এর জন্য তারা ইউক্রেনে কয়েকজনকে পাঠিয়েছিল, কিন্তু ভাড়াটেরা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা এবং জেলেনস্কিকে রক্ষার দায়িত্বে নিয়োজিত বিশেষ বাহিনী এই ষড়যন্ত্রের তথ্য নিশ্চিত করেছেন বলেও তিনি জানান। মার্কিন লুবোকিভস্কি বলেন, সকল নথি এবং প্রয়োজনীয় প্রমাণাদি আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে। অভিযান সংক্রান্ত কারণে এর বেশি কিছু প্রকাশ করা যাবে না বলেও জানান তিনি। CNN এসব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলেও খবর উল্লেখ রয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে লড়াইয়ের জন্য সিরীয়দের নিয়োগ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, অনেক ভাড়াটে সেনা রাশিয়া সফর করছে এবং ইউক্রেনে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল। জাপানের সাথে বিবদমান দ্বীপে রাশিয়ার মহড়ার ঘোষণা। ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। এর কয়েকদিন পরে টোকিও শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এবার মস্কো জানিয়েছে, জাপানের সাথে বিবদমান চর দ্বীপে মহড়ায় অংশ নেবে রুশ সেনারা। জাপানের সাথে কুরিল সহ 4 দ্বীপ নিয়ে রাশিয়ায়
70 বছর ধরে দ্বন্দ্ব চলছে, যে কারণে দুই দেশে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন শান্তি চুক্তিতে সই করেনি। রাশিয়ার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় জেলা জানিয়েছে 3000 রুশ সেনা এই মহড়ায় অংশ নেবে। এতে হাজারো সামরিক অস্ত্র মোতায়েন করা হবে। রাশিয়া নিয়ে সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে যা জানালো যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের নগর এলাকায় ভারী গোলাবর্ষণ করতে পারে। এটার মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক হতাহতের শিকার হওয়া সেনাবাহিনীর ক্ষতি কমাতে চায় তারা। ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, খার্কিভ, চেহেরনিহিভ এবং মারিউপোল সহ রুশ সেনারা ইউক্রেনের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। মনোবল কমে যাওয়া রুশ সেনাদের ক্ষতি এড়াতে সরাসরি বড় ধরনের যুদ্ধে অবতীর্ণ হওয়া থেকে বিমান এবং গোলাবর্ষণে নজর দিতে শুরু করেছে রুশ বাহিনী। উল্লেখ্য, যুদ্ধের 1 মাসের কিছু বেশি সময় পর রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল ইউক্রেনে তাদের সামরিক কৌশল প্রকাশ করেছে। রাশিয়ার সেনাবাহিনীর 1 নম্বর উপপ্রধান কর্নেল জেনারেল সের্গেই রুৎস্কয় বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্বের সামরিক পরিকল্পনা শেষ হয়েছে। এখন তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে পূর্ব ইউক্রেন। CNN এর খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই জনসম্মুখে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীর খোলা মন্তব্য। কলকাতা বিমানবন্দরে আটক বাংলাদেশি শিল্পী। কলকাতা বিমানবন্দরে আটক করা হয়েছে এক বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে। শুক্রবার বিকালের দিকে তাকে আটক করে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন দফতরের কর্মকর্তারা। আটককৃত শিল্পী হলেন বাংলাদেশের হ্যাভেন টিউন ফাউন্ডেশনের পরিচালক ও হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ডের লিড সিঙ্গার গাজী আনাস রওশন। জানা গেছে, শনিবার 26 মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রাজনগর এলাকায় স্থানীয় স্বপ্ন সন্ধান ক্লাবের উদ্যোগে একটি সম্প্রীতি উৎসবে এক ইসলামিক সঙ্গীত সন্ধ্যায় যোগ দেওয়ার কথা ছিল তার। শুক্রবার দুপুর 1:30 নাগাদ ঢাকা থেকে স্পাইস জেটের বিমানে বিকাল 3টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন রওশন। এরপরই তাকে আটক করা হয়। এরপরই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন দফতরের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে এদিন রাতে শিল্পীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে বাংলাদেশ প্রতিদিনের কলকাতা প্রতিনিধিকে তিনি জানান, ট্যুরিস্ট ভিসা নিয়েই তিনি এদিন কলকাতায় আসেন। বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের ভিতরেই কিছু মানুষ তাকে ঘিরে ধরে সেলফি তুলতে থাকে। বিষয়টি নজরে যায় ইমিগ্রেশন দফতরের কর্মকর্তাদের। এরপরই গাজী রওশনকে ডেকে পাঠানো হয়। গুগলে উঠছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে নিজেদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। লাল সবুজে ঘেরা অ্যানিমেশন করা ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উঠতে দেখা যাচ্ছে। নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের পটভূমিতে তৈরি ডুডলটির উপর কার্সার রাখলেই দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে 2022। ডুডলের উপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত সার্চ পেজ নিয়ে যাচ্ছে গুগল। পেজটিতে প্রবেশ করার পরপরই স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের পর্দায় দেখা যাচ্ছে আতশবাজির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের দৃশ্য। মনোমুগ্ধকর এই আতশবাজির মাধ্যমে লাল সবুজের পতাকাকে ফুটিয়ে তোলা হয়েছে। গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। 2013 সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রথমবার ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরে স্বাধীনতা দিবস সহ বাংলাদেশের বিশেষ দিনগুলোয় ডুডল প্রকাশ করছে গুগল। আসছি খেলার খবরে। টানা দ্বিতীয় বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির। ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় আপসেট বলতেই পারেন চাইলে। 4 বারের বিশ্বকাপ জয়ী দল। তার চেয়েও বড় কথা, এবারে যারা দুর্দান্ত খেলে জিতেছে ইউরো, তারাই থাকছে না বিশ্বকাপে। অবিশ্বাস্য হলেও এটাই এখন নির্মম বাস্তবতা। 2018 রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও দেখা যাচ্ছে না ইতালিকে। নর্থ মেসিডোনিয়ার কাছে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের সেমিফাইনালে 1-0 গোলে হেরে গেছে ইতালি। ম্যাচের শুরু থেকে শেষ অবধি আক্রমণ করে গেছে ইতালি। নিয়েছে অনেক শট, কিন্তু বেশিরভাগ শটকেই তারা লক্ষ্যে রাখতে পারেনি। শেষ অবধি তাদের স্বপ্ন ভাঙে আলেকজান্ডার ট্রাসকোভস্কির অসাধারণ গোলে। এ নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির। 1958 সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় দেশটি। সুইডেনের কাছে হেরে 2018 বিশ্বকাপ খেলতে পারেনি তারা। ইতালির সামনে অবশ্য সুযোগ এসেছিল ম্যাচের 30তম মিনিটেই।
নর্থ মেসিডোনিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির এক মারাত্মক ভুল করে বসেন। নিজেদের এক খেলোয়াড়কে বল বাড়াতে গিয়ে তিনি দিয়ে ফেলেন ডমিনিকো বেরার্দিকে, কিন্তু দেরি করে নেওয়া তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। 2 মিনিট বাদে আবারও লরেন্স ইনসিনিয়ার শট আটকে দেন মেসিডোনিয়া গোলরক্ষক। একের পর এক আক্রমণ করতে থাকে ইতালি। মেসিডোনিয়ার ফুটবলারদের আক্রমণের কোনো ইচ্ছেই ছিল না। বল পেলেও তারা সেটাকে লাথি দিয়ে কোনো রকমে দূরে সরিয়েছেন। গোলশূন্য অবস্থায় থেকে বিরতিতে যেতে হয় দুই দলকে। দ্বিতীয়ার্ধেও একই রকম ঘটনা ঘটতে থাকে। ইতালি আক্রমণ আর মেসিডোনিয়ার ব্যস্ততা ছিল ডিফেন্সে। 58তম মিনিটে মার্কো ভেরাত্তির ডিফেন্স চেরা পাসে ডি বক্সের মাথা থেকে শটে লক্ষ্য রাখতে পারেননি বেরার্দি। নষ্ট হয় দারুণ আরেকটি সুযোগ। 90 মিনিট শেষে 5 মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। ইতালির প্রস্তুতি শুরু হচ্ছিল অতিরিক্ত সময়ের জন্য, কিন্তু তখনই মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বেশ বাইরে থেকে আড়াআড়ি শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ত্রাসকোভস্কি। ইতালির আশার সমাপ্তি ঘটে সেখানে। ভুলের খেসারত দিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারল পাকিস্তান। প্রথম 2 টেস্টের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচটাও ড্র করার মানসিকতা নিয়ে এগোচ্ছিল পাকিস্তান। অন্তত লাহোর টেস্টের 5ম দিনে দলের অ্যাপ্রোচ বলছিল তাই। তবে সে লক্ষ্য পূরণ থেকে যখন 50 ওভারের দূরত্বে স্বাগতিকরা, তখনই করে বসল অমার্জনীয় এক ভুল। দলের শেষ স্বীকৃত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে সেবার রিভিউ নেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম, অথচ রিভিউ বাকি ছিল আরও একটা। রিপ্লেতে দেখা যাচ্ছিল রিজওয়ানের প্যাডের সঙ্গে বলের সংযোগটা হয়েছিল লাইনের একটু বাইরে, নিয়ম মোতাবেক যা আউট নয়। রিভিউ নেওয়া হলে নিশ্চিতভাবে বেঁচে যেতেন পাকিস্তানি উইকেট রক্ষক। সেই উইকেটের পর পাকিস্তানকে ম্যাচে ড্র করতে হতো অবিশ্বাস্য কিছু। শেষমেশ তা আর হয়নি, তাই পাকিস্তান ম্যাচটা হেরেছে 115 রানের বিশাল ব্যবধানে, যার ফলে 2016 সালের পর দেশের বাইরে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। এশিয়ার মাটিতে অজিদের এই সিরিজ জয়ে কাটল তাদের 11 বছরের দীর্ঘ সিরিজ জয় খরাও। আগের দিন অধিনায়ক কামিন্স পাকিস্তানের সামনে 120 ওভারে 350 রানের তাড়া করার মতো একটি লক্ষ্য ঝুলিয়ে দিয়েছিলেন। আগের ম্যাচে লক্ষ্যটা ছিল বিশাল, সেজন্য পাকিস্তান খেলেছিল রক্ষণাত্মক মেজাজে। লাহোরে লক্ষ্যটা কম দিলে যদি স্বাগতিকরা আক্রমণাত্মক হয় এই আশাতেই হয়তো। তবে চতুর্থ দিন বিকেলের সেশনে পাকিস্তান মোটেও হাঁটেনি সে পথে। 27 ওভারে শেষে রান তোলে 73। আজ 5ম দিনের শুরুটাও ছিল তেমনই। দিনের শুরুতে আবদুল্লাহ শফিককে হারায় দলটি, তাতে পাকিস্তান কেবল আরও খোলসেই ঢুকেছে। 100 ছুঁতেই খেলেছে 40 ওভার। 5ম দিনের উইকেট থেকে বেশ টার্ন পাচ্ছিলেন ন্যাথন লায়ন, সেটাই পাকিস্তানকে বিপদে ফেলতে যথেষ্ট ছিল। 100 পেরোনোর কিছু পরেই আজহার আলীকে ফেরান তিনি। টার্ন দিয়ে ব্যাটারদের ভরকে উইকেট আদায়ের জন্য ক্লোজ ক্যাচার নিয়ে এসেছিলেন লায়ন। এর একটু পর পাকিস্তানকে আরও একটা ধাক্কা দেন উইকেটে থিতু হয়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকা ব্যাটার ইমামুল হককে সেই ফাঁদে ফেলে বিদায় করে দেয়। এরপর ফাওদ আলম শিকার বনে যান কামিন্সের, তাতে 165 রানে 4 উইকেট খুইয়ে বিপদেই পড়ে যায় পাকিস্তান। তখন উইকেটে ছিলেন অধিনায়ক বাবর আজম, তার সঙ্গে এসে যোগ দেন শেষ স্বীকৃত ব্যাটার রিজওয়ান। কিছু পর তার এলবিডব্লিউ হওয়া আর রিভিউ না নিয়ে হেঁটে প্যাভিলিয়নে চলে যাওয়ার সময়ে মূলত হার নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। এরপরও পাকিস্তানের আশা ছিল বাবর যদি কিছু একটা করে বসেন, তাতে যদি নিদেন পক্ষে ড্রটা করা যায়। তবে তার 13 ওভারের পর বাবর ফেরেন লায়নের বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। এরপর পাকিস্তানের হার ছিল কেবল সময়ের অপেক্ষা। পরের 10 ওভারে 4 উইকেট তুলে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয় অজিরা। লায়ন নেন 5 উইকেট। অস্ট্রেলিয়া জেতে 115 রানের ব্যবধানে, সঙ্গে 1-0 ব্যবধানে সিরিজটাও পুরে নেয় পকেটে। আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলা ভিউ ও সিলেট ভিউর পর্দায়।